প্রিয় শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো? আশা করছি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রেখেছেন। শিক্ষার্থীরা, বর্তমান পরিস্থিতিতে তোমাদেরকে সরাসরি ফুল চকলেট দিয়ে স্বাগত জানাতে পারছি না, এটা সত্যি। কিন্তু এই অনলাইন ক্লাসে তোমাদেরকে ফুল এবং চকলেট দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আরজুমান, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, মোবাইল, ট্যাব, ল্যাপটপ এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একসময় শুধুমাত্র তোমাদের বিনোদনের মাধ্যম ছিল। বর্তমান পরিস্থিতিতে এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তোমাদের পড়ালেখার আবশ্যকীয় মাধ্যম হয়ে গেছে। কারণ শিক্ষক এবং শিক্ষার্থীর যোগসূত্র মানে অনলাইন ক্লাস ফলো করার জন্য এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অবশ্যই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো চলো আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো শুধুমাত্র বিনোদনের মাধ্যম না, পড়ালেখার মাধ্যম হিসেবে নিয়ে আমাদের অনলাইন ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, একসময় আমাদের পড়ালেখার মাধ্যম ছিল বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর। আর এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের পড়ালেখার মাধ্যম হলো একটা স্মার্টফোন, না হয় একটা ট্যাব, না হয় একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশান। সেই সাথে আমাদের দরকার বই, খাতা, পেন্সিল, কলম, ক্যালকুলেটর। তো চলো এই উপকরণগুলো নিয়ে আমরা প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাসগুলো ফলো করব, প্র্যাকটিস করব। শিক্ষার্থীরা, তো যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস এবং বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও, আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, এই ফুল তোমাদের জন্য, এই চকলেট তোমাদের জন্য। এখন হয়তো সরাসরি তোমাদেরকে দিতে পারছি না, কিন্তু যেদিন তোমাদের সাথে আমার সরাসরি দেখা হবে তোমরা নিশ্চিত আমি অবশ্যই তোমাদেরকে লাভ ক্যান্ডি দিয়ে স্বাগত জানাবো। চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে মহিলা কলেজ চট্টগ্রাম সম্পর্কে দুটো লাইন বলছি। প্রথমত, মহিলা কলেজ চট্টগ্রাম 1970 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2020 সালে 50-এ পা রেখেছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী চলতেছে। যদি কোভিড-19 না আসতো তাহলে আমরা একটা জমজমাট সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করতাম এবং তোমরাও সেই অনুষ্ঠানের অংশীদার হতে। ছাত্রীরা, এখন আমি তোমাদেরকে পরীক্ষা কার্যক্রম সম্পর্কে একটু বলছি। মহিলা কলেজের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একটা করে মাসিক পরীক্ষা হয়, যে পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তোমরা কি পরীক্ষার কথা শুনে ভয় পেয়ে গেছো? চিন্তিত? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা অনলাইন ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, পরীক্ষা ভীতি থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস শুরু হয়েছে, তথাপি একটা ভালো প্রকাশনীর বই তোমাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে। এখন আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বইয়ের একটা তালিকা দিচ্ছি। নিউগিন পাবলিকেশন, পদ্মা প্রকাশনী, মল্লিক ব্রাদার্স, আবিদ প্রকাশনী, রিগাল পাবলিকেশন, জনকল্যাণ প্রকাশনী, কমার্স পাবলিকেশন, কলেজ পাবলিকেশন। ছাত্রীরা, এই সকল প্রকাশনী থেকে যে কোনো একটা প্রকাশনীর বই তোমরা অবশ্যই সংগ্রহ করবে, যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ছাত্রীরা, ইতিমধ্যে তোমরা অনলাইন ক্লাস রুটিন পেয়ে গেছো। সেখানে ব্যবসা শিক্ষা, বিজ্ঞান এবং মানবিক বিভাগের রুটিন একসাথে দেয়া আছে। শুধুমাত্র তোমাদের জন্য আমি ব্যবসা শিক্ষার রুটিনটা বিশেষভাবে তৈরি করে দেখাচ্ছি। ছাত্রীরা, রুটিনে তোমরা দেখতেছ শনিবারে শুধুমাত্র তোমাদের আইসিটি ক্লাস, রবিবারে তোমাদের 3টা ক্লাস, বাংলা, ইংরেজি এবং আইসিটি ক্লাস, সোমবারে তোমাদের 2টো ক্লাস, অর্থনীতি এবং ইংরেজি ক্লাস, মঙ্গলবারে তোমাদের 3টা ক্লাস, ব্যবসা সংগঠন, হিসাব বিজ্ঞান এবং ব্যাংকিং ক্লাস, বুধবারে শুধুমাত্র বাংলা ক্লাস, আর বৃহস্পতিবারে ব্যবসা সংগঠন, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং পরিসংখ্যান ক্লাস। আজকে হিসাব বিজ্ঞানের 3য় ক্লাস। প্রথম ক্লাস 6 অক্টোবর মিসেস ফরিদা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, উনি নিয়েছেন। দ্বিতীয় ক্লাস 8 অক্টোবর সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম নিয়েছেন। যেহেতু আজকে 3য় ক্লাস, তো আমরা একটু পড়ালেখা দিয়ে শুরু করব। আমি তোমাদেরকে পড়াবো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তবে আজকে মূল বিষয়ে যাওয়ার আগে আমি হিসাব বিজ্ঞানের প্রাথমিক বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। ছাত্রীরা, অনেক তো কথা হলো, চলো এবার একটু পড়ালেখার দিকে যাই। যেহেতু আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান পড়াবো, সেহেতু প্রথমে একটা প্রশ্ন আসে, হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান কি? এখন হিসাব বিজ্ঞান বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠিত আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় এবং বিশ্লেষণকে বোঝায়। আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম ইতালিতে। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। পঞ্চদশ শতাব্দীতে আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম শুরু হয়। এবার আমরা আসি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। তাহলে লেনদেন কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাই লেনদেন, আর সকল লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তাহলে হিসাব সমীকরণ কি? আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। A অ্যাসেটস, L লায়াবিলিটিস, OE ওনার্স ইকুইটি। আমি এখন তোমাদেরকে হিসাব সমীকরণটা একটু লিখে ব্যাখ্যা করছি। হিসাব সমীকরণ = আমরা হিসাব সমীকরণকে এভাবে দেখাতে পারি, A = L + OE। এখানে A অ্যাসেটস = L মানে লায়াবিলিটিস, প্লাস OE মানে ওনার্স ইকুইটি। অর্থাৎ সম্পদ = দায় প্লাস ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আমরা জানি A = L + OE, অর্থাৎ
অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা হিসাব সমীকরণ। এখন এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ এখন দেখাচ্ছি। এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। আর হিসাব সমীকরণের বর্ধিত রূপ, বর্ধিত রূপ এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। বর্ধিত রূপ, বর্ধিত রূপ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখানে এ ইকুয়াল টু অ্যাসেটস, অর্থাৎ সম্পদ, এল ইকুয়াল টু লাইবিলিটিস, অর্থাৎ দায়। সি ইকুয়াল টু ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। আই ইকুয়াল টু ইনকাম, অর্থাৎ আয়। ই ইকুয়াল টু এক্সপেন্স, অর্থাৎ খরচ। ডি ইকুয়াল টু ড্রয়িংস, উত্তোলন। ছাত্রীরা, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, প্রথমে আমি এ ইকুয়াল টু এল প্লাস ওই হিসাব সমীকরণটা এখানে দেখালাম। এখন এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখানে এ ইকুয়াল টু অ্যাসেটস মানে সম্পদ, এল ইকুয়াল টু লাইবিলিটিস অর্থাৎ দায়, সি ইকুয়াল টু ক্যাপিটাল মূলধন, আই ইকুয়াল টু ইনকাম আয়, ই ইকুয়াল টু এক্সপেন্স খরচ, ডি ইকুয়াল টু ড্রয়িংস উত্তোলন। ছাত্রীরা, কারবার প্রতিষ্ঠানে যেসব লেনদেন সংগঠিত হয় তা হিসাব সমীকরণে প্রভাব ফেলে। ছাত্রীরা, তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসেছো তাদের কাছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলো আছে, কিন্তু যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের কাছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলো অবশ্যই জানা দরকার। সেজন্য হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের বর্ধিত রূপটা অবশ্যই জানতে হবে। ছাত্রীরা, যেহেতু তোমরা
অনেকে বিজ্ঞান শাখা থেকে এসেছো, তাই তোমাদের লেনদেন সম্পর্কে একটু সংক্ষেপে বলছি। কারণ হিসাব বিজ্ঞানে যদি তুমি লেনদেন বুঝতে না পারো বা লেনদেন সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকে, তাহলে হিসাব বিজ্ঞানে তোমার জিরো নলেজ, তোমার হিসাব বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা হবে না। তাহলে এসো, লেনদেন কি? লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনায় লেনদেন। এখানে দুটা বিষয়, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনায় লেনদেন। তাহলে সেটা কেমন এখন আমি দেখাচ্ছি। 1 নম্বর একটা আমি ঘটনা লিখতেছি, নগদ ক্রয় 5,000 টাকা। 2 নাম্বার 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। ছাত্রীরা, এখানে আমি দুটা ঘটনা লিখলাম। প্রথমটা নগদ ক্রয় 5,000 টাকা, দ্বিতীয়টা 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। এখানে দুটা ঘটনা। প্রথমটা 5,000 টাকা নগদ ক্রয়, একটা দোকান যেখানে আমি 5,000 টাকা নগদ ক্রয় করলাম। তাহলে এখানে কি হলো? এখানে আমার নগদ টাকা চলে গেছে, বিনিময়ে পণ্য আসছে। তাহলে এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কারণ আমার নগদ 5,000 টাকা চলে গেছে, বিনিময়ে পণ্য আসছে। তাহলে তোমরা এখন অবশ্যই বুঝতে পারছো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনায় লেনদেন। কারণ 5,000 টাকার নগদ ক্রয়, এই ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এবার আমি দ্বিতীয় ঘটনাটা বলছি, 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। চিন্তা করো, এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য? এটার বিনিময়ে কি আমার কর্মচারী এসছে, আমি টাকা দিছি, এরকম কিছু হচ্ছে? আমি 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দিছি, কিন্তু তাকে এখনও 10,000 টাকা বেতন প্রদান করিনি। তাহলে এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে না। কেন? আমার পকেট থেকে এখনও 10,000 টাকা যায়নি, তাই এটা যেহেতু অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে না, সেহেতু এটা লেনদেন নয়। আশা করছি দুটা ঘটনা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা ঘটনা দেখাচ্ছি। 3 নম্বর ঘটনা, কর্মচারীকে 10,000 টাকা বেতন প্রদান। দেখো, 3 নম্বর ঘটনা, কর্মচারীকে 10,000 টাকা বেতন প্রদান। আমি আগে 10,000 টাকা কর্মচারী নিয়োগ দিয়েছি, বেতন দিই নাই। এবার আমি 10,000 টাকা বেতন দিলাম, তার মানে আমার পকেট থেকে কর্মচারীকে 10,000 টাকা বেতন যেটা দিচ্ছি সেটা চলে গেছে। তাহলে এটা কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য? অবশ্যই পরিমাপযোগ্য, কারণ আমার পকেট থেকে 10,000 টাকা চলে গেছে। তোমরা কি এই দুটো ঘটনা বুঝতে পারছো? 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ আর কর্মচারীকে
10,000 টাকা বেতন প্রদান, একটা লেনদেন না আর একটা লেনদেন। তোমরা কি পার্থক্যগুলো বুঝতে পারছো? যদি এই ছোট ছোট বিষয়গুলো ভালো করে বুঝতে না পারো, তোমরা হিসাব বিজ্ঞানে খুব বেশি কিছু জানতেও পারবে না। ছাত্রীরা, এখন আমি আরেকটা ঘটনা দেখাচ্ছি। $50,000 টাকা মূল্যে ল্যাপটপ ক্রয়ের 50,000 টাকা মূল্যের ল্যাপটপ ক্রয়ের ফরমায়েশ প্রদান। ছাত্রীরা, আমার এটা চলে আসছে প্রদান। ছাত্রীরা, 50,000 টাকা মূল্যের ল্যাপটপ ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করেছি। বলো তো, এটা লেনদেন না লেনদেন না? অর্থাৎ এই ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নাকি পরিমাপযোগ্য না? অর্থাৎ এই 50,000 টাকা আমার পকেট থেকে চলে গেছে নাকি যায়নি? চিন্তা ভাবনা করে আমরা দেখি, আমরা শুধুমাত্র ফরমায়েশ প্রদান করেছি, আমার পকেট থেকে এখনও 50,000 টাকা প্রদান করিনি, তাহলে এটা সহজ কথা, লেনদেন না। এই 4টা ঘটনা চলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি কোনটা লেনদেন কোনটা লেনদেন না। তার আগে মনে রাখতে হবে, লেনদেন হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনা। আরও সহজ করে বলছি, সবসময় প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করার আগে চিন্তা করবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ে টাকা এসছে কিংবা ব্যবসা থেকে টাকা চলে গেছে কিনা। এই দুটা যদি ক্লিয়ার করতে পারো, অবশ্যই লেনদেন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। ছাত্রীরা, এখন এই 4টি ঘটনা আমরা একটু যাচাই করে দেখি। নগদ ক্রয় 5,000 টাকা লেনদেন, কারণ এর প্রেক্ষিতে অর্থের মাপকাঠিতে এটা পরিমাপযোগ্য। 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ, লেনদেন নয়। কর্মচারীকে 10,000 টাকা প্রদান, লেনদেন। $50,000 টাকা মূল্যের ল্যাপটপ ক্রয়ের ফরমায়েশ প্রদান, লেনদেন নয়। এই 4টা ঘটনা, 1 নাম্বার নগদ ক্রয় 5,000 টাকা, লেনদেন। 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ, লেনদেন না। কর্মচারীকে 10,000 টাকা প্রদান, লেনদেন। 50,000 টাকা মূল্যের ল্যাপটপ ক্রয়ের ফরমায়েশ প্রদান, লেনদেন না। এই 4টা ঘটনা লেনদেন এবং লেনদেন না, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ছাত্রীরা, আমি এখন ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে সংক্ষেপে বলছি, কারণ ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা না থাকলে তোমরা জাবেদা করতে পারবে না। তোমরা কি জানো কোন কোন আইটেমগুলো ডেবিট হবে, কেন ডেবিট হবে, এবং কোন কোন আইটেমগুলো ক্রেডিট হবে, কেন ক্রেডিট হবে? এই বিষয়ে তোমাদের স্বচ্ছ
স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সার সংক্ষেপ দেখাচ্ছি। চলো দেখি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সার সংক্ষেপ। ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। রেভিনিউ বা আয় হ্রাস পেলে ডেবিট, রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। ছাত্রীরা, আশা করছি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপটা তোমরা বুঝতে পেরেছ। ছাত্রীরা, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ে অবশ্যই জাবেদা করতে হয়। তাই আমি কিছু সহজ জাবেদার মাধ্যমে তোমাদেরকে জাবেদা সম্পর্কে প্রাথমিক ধারণা দিচ্ছি। যেমন জাবেদার ঘর কেমন হবে, কিভাবে জাবেদা করতে হয়। চলো দেখি। মার্চ 5 ক্রয় অবলিক নগদ ক্রয় 5,000 টাকা। মার্চ 10 বিক্রয় অবলিক নগদ বিক্রয় 10,000 টাকা। মার্চ 15 ধারে ক্রয় 2,000 টাকা। মার্চ 20 ধারে বিক্রয় 1,000 টাকা। মার্চ 25 মেশিন ক্রয় 1 লক্ষ টাকা। মার্চ 30 অবসর ধার্য করা হলো। অবসর ধার্য করা হলো 2,000 টাকা। ছাত্রীরা, এখানে আমি 6টা জাবেদা দেখিয়েছি। প্রথমটা হচ্ছে ক্রয় বা নগদ ক্রয় 5,000 টাকা। তারপর দেখালাম বিক্রয় বা নগদ বিক্রয় 10,000 টাকা। ধারে ক্রয় 2,000 টাকা, ধারে বিক্রয় 1,000 টাকা। মেশিন ক্রয় 1 লক্ষ টাকা, অবসর ধার্য করা হলো 2,000 টাকা। এই 6টা জাবেদা এখন আমি করে দেখাবো। ছাত্রীরা, জাবেদা করার আগে আমি তোমাদেরকে একটু জাবেদার ঘরটা দেখাচ্ছি। তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদায় 5টি ঘর থাকে। এখন আমি জাবেদা শুরু করব। মার্চ 5 নগদ ক্রয় বা ক্রয়, তাহলে ক্রয় হিসাব
ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট। ৳৫,০০০। নগদে ক্রয় করা হলো। নগদে ক্রয় করা হলো। 10 নগদ বিক্রয় বা বিক্রয় ৳১০,০০০। তাহলে নগদান হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। ৳১০,০০০। কারণ নগদে বিক্রয় করা হলো। নগদে বিক্রয় করা হলো। মার্চ 15 ধারে ক্রয় ৳২,০০০। তাহলে ক্রয় হিসাব, ডেবিট, প্রদেয় হিসাব, ক্রেডিট। ৳২,০০০। কারণ ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করা হলো। মার্চ 20 ধারে বিক্রয় ৳১,০০০। প্রাপ্য হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। ৳১,০০০। কারণ ধারে বিক্রয় করা হলো। ধারে বিক্রয় করা হলো। মার্চ 25 মেশিন ক্রয় ৳১,০০,০০০। মেশিন হিসাব, ডেবিট। যেহেতু ৳১,০০,০০০ তাহলে এখানে আমরা ব্যাংক হিসাব, অবলিক নগদান। সাধারণত বড় অ্যামাউন্ট হলে সেটা ব্যাংক। নগদান হিসাব, ক্রেডিট। আর মেশিনগুলো সাধারণত বড় বড় অ্যামাউন্টের ৳১,০০,০০০।
যেহেতু মেশিন ক্রয় করা হলো। মার্চ 30 অবসর ধার্য করা হলো 2000 টাকা। অবসর খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট। $2000 টাকা। যেহেতু অবসর ধার্য করা হলো, অবসর ধার্য করা হলো। ছাত্রীরা, আমার জাবেদা এখানে শেষ। তোমাদের সুবিধার জন্য একটু সংক্ষেপে বলছি। জাবেদা, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মার্চ 5 ক্রয় হিসাব ডেবিট 5000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা। নগদে ক্রয় করা হলো। মার্চ 10 নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। নগদে বিক্রয় করা হলো। মার্চ 15 ক্রয় হিসাব ডেবিট 2000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 2000 টাকা। ধারে ক্রয় করা হলো। মার্চ 20 প্রাপ্য হিসাব ডেবিট 1000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা। ধারে বিক্রয় করা হলো। মার্চ 25 মেশিন হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, ব্যাংক হিসাব নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। মেশিন ক্রয় করা হলো। মার্চ 30 অবসর খরচ হিসাব ডেবিট 2000 টাকা, পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট 2000 টাকা। অবসর ধার্য করা হলো। ছাত্রীরা, আশা করছি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছ। তোমাদেরকে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা, হিসাব বিজ্ঞান, হিসাব সমীকরণ, লেনদেন, জাবেদা এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত ক্লাস হবে। আমি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের অঙ্ক করানোর জন্য তোমাদেরকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। আমার প্রিয় ছাত্রীরা, আমার আজকের ক্লাস এখানে শেষ। আশা করছি তোমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস ফলো করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।